নমস্কার, আমি মীনাক্ষী। শুরু করছি জবাব চায় বাংলা। রঙে ভরা বঙ্গ রাজনীতি, গোটা রাজ্যের রাজনৈতিক উত্তাপ এখন একত্রিত ভবানীপুরে। বা বলা যায় বঙ্গ রাজনীতির এখন এপি সেন্টার ভবানীপুর। প্রতিদিন ঘটছে এমন কিছু ঘটনা যা ঘি ঢালছে বিতর্কে। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় বললেন চাইলেই তিনি বিজেপির নেতাদের বাড়িতে মরা পচা কুকুর পাঠিয়ে দিতে পারেন। দুর্গন্ধে 10 দিন খেতে পারবেন না তারা। 24 ঘন্টার মধ্যে তার ঘরের কাছে হাজরা মোড়ে হাজির হয়ে গেলেন বিজেপির নেতারা। সঙ্গে বেশ কয়েকজন নিহত বিজেপি কর্মীর পরিবার। হাতে প্ল্যাকার্ড, লেখা দিদি আমরা কুকুর নই। মমতার মন্তব্যের পাল্টা একের পর এক ছুটে এলো বিজেপির বাক্যবাণ। বিজেপি বলছে পচা কুকুর নয়, দুর্গন্ধ ছড়াচ্ছে মমতার মন্তব্য থেকে। বঙ্গ রাজনীতিতে আপত্তিজনক মন্তব্যের উদাহরণ নেহাত কম নেই। বাম আমল থেকে শুরু করে আজ পর্যন্ত একাধিকবার কুকথার রাজনীতি ঢুকে পড়েছে বাংলায়। প্রাক্তন শাসক বা বর্তমান শাসক, প্রাক্তন বিরোধী দল বা বর্তমান বিরোধী দল, কুকথার কন্টেস্টে পিছিয়ে নেই কেউই। রাজনৈতিক সমালোচনা যখন তখন ট্র্যাক বদলে ব্যক্তিগত আক্রমণে ঢুকে পড়ে। তর্ক বিতর্ক সমালোচনা চলে পাল্লা দিয়ে। শাসক বা বিরোধী ছেড়ে কথা বলে না কেউ। মমতার গতকালের মন্তব্যকে সাম্প্রতিক অতীতের ভাগাড়কাণ্ডের সঙ্গে তুলনা করেছে বিজেপি। তারা বলছে দিনের পর দিন বাংলার মানুষকে পচা মাংস খাওয়ানোর অভিজ্ঞতা আছে এই সরকারের। কিন্তু রাজনৈতিক শহীদদের নিয়ে এমন মন্তব্য বেনজির বলে আওয়াজ তুলেছে তারা। যে মা সন্তান হারিয়েছেন, যে স্ত্রী স্বামী হারিয়েছেন, যে বোন ভাই হারিয়েছেন, তাদের কাছে রাজ্যের মুখ্যমন্ত্রীর এমন মন্তব্য অত্যন্ত বেদনাদায়ক বলে দাবি বিজেপির। রাজনৈতিক বিশ্লেষকরা অবশ্য কুকথার বিচারে কাউকে ছেড়ে কথা বলতে রাজি নন। তাদের মতে শাসক হোক বা বিরোধী, রাজনীতির ভাষা আর পাড়ার রকে বসে আড্ডার ভাষা এক হয়ে গিয়েছে। নেতাদের মুখে কুকথা হাসির উদ্রেক করতে পারে, কিন্তু সাধারণ মানুষ এটিকে ভালোভাবে দেখে না, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। রাজনীতির ভেদাভেদ থাকতে পারে, মতের অমিলও থাকাটাই স্বাভাবিক। গণতান্ত্রিক পথে আন্দোলনও বৈধ, কিন্তু এক পক্ষকে ছোট করতে গিয়ে আক্রমণের সীমা ছাড়ানোর এই প্রবণতা আর কতদিন চলবে? আর কতদিন বাংলায় চলবে কুকথার রাজনীতি? বাংলার রাজনীতি থেকে কবে দূর হবে অশালীন ভাষার দুর্গন্ধ? আজ শুধু আমি নই, এ প্রশ্নের জবাব চায় বাংলা। তুমি আমার বাড়ির সামনে ডেড বডি নিয়ে চলে যাচ্ছ। তোমার বাড়ির সামনে যদি আমি পাঠিয়ে দিই একটা কুকুরের ডেড বডি, ভালো হবে? মেশিনারি আমার কাছে নেই, 1 সেকেন্ড লাগবো, পচা কুকুর তোমার বাড়ির সামনে ফেলে আসবো, তুমি খেতে পাবে না 10 দিন গন্ধে। ভবানীপুরে ভোটের বাকি মাত্র 4 দিন, তার আগে তুঙ্গে বিতর্ক। মানস সাহার মৃতদেহ নিয়ে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। লাশের রাজনীতির অভিযোগ করে তৃণমূল। পচা কুকুরের মুখ্যমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে হাজরায় 40 শহীদ পরিবারের সদস্যদের নিয়ে অবস্থান বিক্ষোভ করে বিজেপি। তাতে শহীদ পরিবারের সদস্যরা সরব হন মুখ্যমন্ত্রীর বক্তব্যের বিরুদ্ধে। চিত্র 1। আপনারা যারা পশুপ্রেমী, আপনাদেরও অপমান। আমার ভাই একজন পশুপ্রেমী ছিল, নিশ্চয়ই ওর লাইফটা শুনেছেন। সে আজকে পচা কুকুর। আরে এই খুনি, এ আমার দিদি না, এ আমার মা না, এ আমার মুখ্যমন্ত্রী না। চিত্র 2। শাশুড়ি সোমারানী মণ্ডল মারা গেছে, নিথরে তাকে মেরে ফেলেছে এই জগা ঘোষ, বিশু ঘোষ, বাসু ঘোষ, মামনি মিস্ত্রি এবং সঞ্জয় মিস্ত্রি। কেন, কি অন্যায় করেছিল তিনি? উনি তো কোনো পার্টিতে ছিলেন না। হয়তো ওনার ছেলে পার্টি করেছে, ওনার বউরা পার্টি করেছে, কিন্তু উনি কি কোনো পার্টি করেছিল? দিদি আজকে আপনি জবাব দিন। চিত্র 3। আমার ছেলেকে ঘরের থেকে বার করে মেরেছে, মেরে ঝুলিয়েছে, ওই টালির ঝুলিয়ে দিয়েছে গামছা দিয়ে। চিত্র 4। মেরে ফেলেছে।
আমাকে ফিরিয়ে দিন। চিত্র 5। আমার বাবাকে ওরা নৃশংসভাবে খুন করেছে, আমরা এদের শাস্তি চাই। আমরা এখন কাকে বাবা বলে ডাকবো? বাবাকে মেরে ফেলেছে তৃণমূলের লোকরা, অনেক লোকজন এসেছিল। ভবানীপুরে ভোটের প্রচার উদ্দেশ্য নয়, শহীদদের অপমান করায় তারা পথে নেমেছেন বলে এদিন জানান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। হারমাদ তালিবানি সমর্থকদের হাতে খুন হয়েছে, তাদেরকে কুকুরের সাথে তুলনা করা, মৃত পচা কুকুরের সাথে তুলনা করার জন্য আজকে আমরা কলকাতার এই রাজপথে বাঙালি মানুষজনের কাছে, এইখানকার নাগরিক বৃন্দের কাছে আবেদন করতে এসেছি। সবটাই নাটক, অভিযোগ তৃণমূলের। ভবানীপুরে ভোটের আগে পচা কুকুর তরজা অন্য মাত্রা পেয়েছে। ভোট পরবর্তী হিংসার অভিযোগ সহজে উড়িয়ে দিলেও তা যে সহজে পিছু ছাড়বে না তা বুঝতে পারছে শাসক দলও। অন্যদিকে বিজেপি তাদের মোক্ষম অস্ত্রে শান দিয়ে চলেছে। ভবানীপুরে ভোটের 4 দিন আগে, তাই ভোট বঙ্গে এই তরজার ভবিষ্যৎ কি হয় সেদিকেই নজর রাজনৈতিক মহলের। রিপাবলিক বাংলা। ভবানীপুরে কি নয়া স্লোগান? পচা কুকুর বনাম পচা মাংসের লড়াই। আমার সঙ্গে আজ ডিবেটে রয়েছেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার, রয়েছেন বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকার, রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক অর্ণব সাহা, রয়েছেন সিপিআইএম নেতা শতরূপ ঘোষ, রয়েছেন কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায়, রয়েছেন বিশ্বজিৎ সরকার, যিনি অভিজিৎ সরকারের দাদা। সকলকে স্বাগত রিপাবলিক বাংলায়। আমি শুরুতেই চলে যাব জয়প্রকাশ বাবুর কাছে। জয়প্রকাশ বাবু, আপনারা পচা কুকুর নিয়ে মন্তব্যতে পথে নেমে গেলেন। আজকে হাজরাতে আমরা অবস্থান দেখলাম, কিন্তু আরও একটা শব্দ তো কানে ভাসছে বাংলার রাজনীতিতে, সেটা হচ্ছে দিলীপ ঘোষ যেটা বললেন যে পচা মাংস, অর্থাৎ পচা কুকুর বনাম পচা মাংস। এই যে ভাষা দূষণ, সেখানে তো আপনাদেরও ভূমিকা রয়েছে। না, দিলীপবাবু যেটা বলেছেন সেটা কিন্তু ভাগাড়ে যে পচা মাংসের ঘটনা হয়েছিল সেটা রাজ্য সরকার স্বীকার করে নিয়েছিলেন যে ভাগাড়ে ফেলা পচা মাংস, গরু হোক, ছাগল হোক, কুকুর হোক, সেটা কিছু লোক চুরি করে নিয়ে অন্য কোথাও সাপ্লাই করছে। এক ভয়ানক ঘটনা হয়েছিল, আপনারা জানেন। এবং এটা এখানকার কর্তৃপক্ষের অসাবধানতায় হয়েছিল। আমরা বলেছিলাম, সারা বাংলা বলেছিল যে ভাগাড়ের পচা মাংস কোন মানুষের পেটে যাচ্ছে, কাকে খেতে বাধ্য করা হচ্ছে, সেটা অন্য প্রসঙ্গ, সেটা অপদার্থতার প্রশ্ন, এই রাজ্য সরকারের অপদার্থতার প্রশ্ন। কিন্তু আজকে যেটা, গতকাল যেটা মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয়া বলেছেন, সেটা কিন্তু একটা কুমন্তব্য। মানুষের সঙ্গে কুকুরের তুলনা, একজন সবে মারা গেছেন তার মৃতদেহের সঙ্গে পচা কুকুরের তুলনা, এটা একটা কুমন্তব্য এবং এটা বাংলা সংস্কৃতির পরিপন্থী, বিশেষত মুখ্যমন্ত্রীর মুখ থেকে, যিনি বাংলাকে আজকে রিপ্রেজেন্ট করছেন। সেই বাংলার যে সংস্কৃতি, যেটা নিয়ে আমরা গর্ববোধ করি, সেটার সম্পূর্ণ পরিপন্থী। একটা জিনিসই আমি খেয়াল করে দেখেছি যে উনি কোনো না কোনোভাবে সাংঘাতিক মানসিক অশান্তিতে আছেন, মানসিক চাপে আছেন মাননীয়া। এই যে সব বলছিলেন না, অনেক ভোটে জিতবেন, অলরেডি মানুষ ঠিক করে ফেলেছে, ইত্যাদি ইত্যাদি, কিন্তু প্রকৃতপক্ষে সেটা দেখা যাচ্ছে না। কারণ মাননীয়া তার আগে কি বললেন আমি হেরে গেলে অন্য কেউ মুখ্যমন্ত্রী হতে পারে। আরে সে তো সবাই জানে, 213 জনে যদি মুখ্যমন্ত্রী খুঁজে না পায় তৃণমূল কংগ্রেস, তার থেকে লজ্জার কি হতে পারে? তাই জন্য মাননীয়াকে বাইরে থেকে মুখ্যমন্ত্রী করেছেন। এই ভবানীপুর ভোটের আগে কি পচা কুকুর মন্তব্য করে মুখ্যমন্ত্রী নিজেই অস্ত্র হাতে তুলে দিলেন আপনাদের? না, তিনি তো অনেকগুলো অস্ত্র তুলে দিয়েছেন। আজকে দেখুন, সবাই প্রচারে গেছে, উনি বললেন একটা ভোটও কম হলে আমি হেরে যেতে পারি। মানে দেখুন, কোথায় বলছেন 50,000-এ জিতবো, 1 লাখে জিতবো, আর তিনি বক্তব্যে রাখলেন একটা ভোট কম হলে আমি হেরে যেতে পারি।
বলছেন বৃষ্টি হোক বাদল হোক আপনাদের গিয়ে ভোট দিতে হবে, আমাকে ভোট দিতে হবে, আমাকে মুখ্যমন্ত্রী দেখতে হলে আমাকে জেতাতে হবে। কেন? আজকে ভবানীপুর জেতাবে যাকে, তাকে মুখ্যমন্ত্রী হতে হবে, তবেই ভবানীপুর বাঁচবে। সে কথা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের মাননীয়ার মনে ছিল না 2021-এর মার্চ মাসে। তখন তো তিনি ভবানীপুরকে ছেড়ে দিয়ে বলেছিলেন আমি যাচ্ছি নন্দীগ্রামে, সেদিন তার মনে ছিল না। আজকে বলছেন এই ভবানীপুরে ভাগ্যের জন্য ফেরত এসছি আমি। কি ভাগ্য? হেরে যাওয়াটা ভাগ্য? জয়প্রকাশ বাবু, আমার একটা প্রশ্ন, শেষ প্রশ্ন, যেহেতু বেশিক্ষণ আপনাকে পাবো না জয়প্রকাশ বাবু। এটা কি ভাগ্যের দোহাই দেওয়া যায়? জয়প্রকাশ বাবু, আপনাদের কি অপেক্ষায় বসে থাকতে হচ্ছে যে শাসক দলের নেতা নেত্রীরা তারা কি আলটপকা মন্তব্য করবেন সেটা নিয়ে পথে নামবেন, মানুষের ইস্যু নিয়ে পথে না নেমে পচা কুকুর মন্তব্য নিয়ে পথে নামছেন ভবানীপুর নির্বাচনের আগে? না, এটা ঠিক নয়। আমরা মানুষের ইস্যু নিয়েই রাস্তায় নেমেছি। রাজ্যে যে আইনের শাসন নেই সে কথা নিয়েই মানুষের কাছে যাচ্ছি। যেটা মানবাধিকার কমিশন বলেছেন, এ রাজ্যে শাসকের আইন আছে, আইনের শাসন নেই, সেই কথা নিয়ে মানুষের পাশে যাচ্ছি। ভবানীপুরের শিক্ষিত জনগণের কাছে আমাদের বক্তব্য, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় হেরে গেলে তৃণমূল কংগ্রেসের শাসক দলের রাজত্ব শেষ হবে না, কিন্তু আজকে মানুষ সেই বার্তা দিতে পারবেন যে এই রাজ্যে আইনের শাসন দরকার। এই রাজ্যে তুগলকি বা এই যে অশান্তির পরিবেশ চলছে সেই পরিবেশ আর চলতে দেওয়া যায় না। মানুষকে যা ইচ্ছে করে খুন করা যায় না। ওনার যে মন্তব্য কুকুরের সঙ্গে মানুষের, সেটা একদিক দিয়ে তিনি সঠিক কথা বলেছেন ওনার দিক থেকে, যে উনি মানুষকে বিশেষ করে বিরোধী দলের রাজনীতি যারা করে তাদেরকে কুকুরের মতন মেরেছেন, তাই জন্যই কুকুরের সঙ্গে তুলনা করেছেন। তিনি তাদের মানুষ মনে করেন না। ওনার কাছে মানুষ বলে কেউ নেই, সব হচ্ছে ভোটার। হয় আমাকে ভোট দেবে নয় বিজেপি, আর বিজেপিকে ভোট দেওয়া, বিজেপিকে সমর্থন করা মানে তোমরা কুকুরের সমগোত্রীয়। এই রকম পরিবেশ, এই রকম সংস্কৃতিহীনতা বাংলায় কখনো আসেনি। তার জন্যই আমাদের প্রতিবাদ যে এই ভবানীপুরে মাননীয়াকে হারিয়ে সেই বার্তা দেওয়া দরকার তৃণমূল কংগ্রেসকে যে তোমরা বাংলাকে কিনে নাওনি, বাংলার মানুষ তোমাদের কেনা চাকর নয়। এই বার্তাই আমরা দিচ্ছি। বেশ, অসংখ্য ধন্যবাদ জয়প্রকাশ বাবু আমাদের সঙ্গে জবাব চাই বাংলা ডিবেটে যোগ দেওয়ার জন্য। আমি চলে যাব এই বিষয়ে অর্ণব সাহার কাছে এবং অনিন্দ্য সিনহা রায় রাজনৈতিক বিশ্লেষক যোগ দিয়েছেন আমার সঙ্গে। স্বাগত অনিন্দ্য বাবু আপনাকে। আমি অর্ণব বাবুর কাছে। এবং অর্ণব বাবু, বিরোধীরা যে অভিযোগ করছে যে একজন মুখ্যমন্ত্রীর মুখে এই ধরনের শব্দ, এই ধরনের মন্তব্য, সেটা কতটা শোভনীয়? এটা কি শালীনতার মাত্রা পার করছেন না? যেখানে নির্দিষ্ট করে অভিযোগ যে বিরোধী রাজনৈতিক দল করাটাই যেন পাপের হয়ে দাঁড়াচ্ছে এবং কুকুরের সঙ্গে তুলনা। 1 মিনিট সময় আপনার। যারা বলছেন এই কথা, যারা এই কথা বলছেন তারা কি একটু নিজেদের দিকে তাকাবেন? তারা 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে থেকে কোন ভাষায় আমি ইতিহাস পরে ঘাটবো, ইতিহাস পরে ঘাটবো অর্ণব বাবু। আজকের মন্তব্যটা আপনি কি সমর্থন করেন এই ধরনের মন্তব্য? আমাকে আগে উত্তর দিন, আমাকে উত্তর দিন। এই ধরনের মন্তব্য কি সমর্থনযোগ্য? আপনি আগে উত্তর দিন। ইতিহাস তো ঘাটার অনেক সুযোগ আছে, এখন অনেক সময় আছে। এই ধরনের মন্তব্য যদি সমর্থনযোগ্য নাও হয়, তার একটা প্রেক্ষিত আছে, তার একটা ইতিহাস আছে, তার একটা পূর্বপ্রেক্ষিত আছে। সেই পূর্বপ্রেক্ষিতটাকে আপনারা অস্বীকার করছেন কি করে? বিজেপি যতই স্বপ্ন দেখুক, বিজেপি তো জিতবে না ভবানীপুরে। যেমন 200 আসন পাবে ভেবেছিল, ঠিক সেরকম ভাবেই ভবানীপুরে মুখ টুকরে পড়বে। যারা এটা বলছে তারা কোন ভাষা সন্ত্রাস দিনের পর দিন ধরে চালিয়েছেন? দিলীপ ঘোষ কোন ভাষা সন্ত্রাস দিনের পর দিন ধরে চালিয়েছেন? শীতলকুচিতে কি করা হয়েছিল? এই যে ইতিহাস থেকে মনে করতে হবে 2019 সালে যখন বিজেপি জিতেছিল 18টা আসনে, তারপর ভাটপাড়ায় সন্ত্রাস কারা করেছিল? কারা এখানে সন্ত্রাস করছে? এবং এখনো পর্যন্ত যে 21 জন মারা গেছে, গতকাল কুণাল ঘোষ বলেছেন তার মধ্যে 16 জন হচ্ছেন তৃণমূল কর্মী। বেশ, আমি আসছি অন্নবাবু, আপনার আমাদের তো সময় শেষ। আমি দেবজিৎ বাবুর কাছে যাব। পচা কুকুর, আমি আসছি। আমার ভাই পচা কুকুর। উত্তর দিন অর্ণব বাবু। বিশ্বজিৎ বাবুর কথার উত্তর দিন। বিশ্বজিৎ সরকার অভিজিৎ সরকারের দাদা, তিনি বলছেন তার দাদা কি পচা কুকুর।
পচা কুকুর বললেন বলে কি করে? এটা তো আপনি বলছেন। আপনার মুখ্যমন্ত্রী বললেন পচা কি করে? কুকুরটাকে আপনি অ্যানালজি তৈরি করছেন। কি করে আপনি বললো? অ্যানালজি তৈরি করছেন। তৈরি আপনি করছি। অ্যানালজি তৈরি করছেন। অ্যানালজি আপনি বানাচ্ছেন। অ্যানালজি আপনি বানাচ্ছেন। আপনাদের বিজেপির যে রাজনীতি, না আপনার কি মনে হয় অর্ণববাবু পচা কুকুর কার উদ্দেশ্যে বলেছেন? পচা কুকুর কার উদ্দেশ্যে আপনার কি মনে হয়? কোনো ব্যক্তিকে পচা কুকুর বলা হয়নি। কোন ব্যক্তিকে পচা কুকুর বলা হয়নি। ওই রাজনীতিটাকে পচা কুকুরের রাজনীতি বলা হয়েছে। দেবজিৎ বাবু, আপনাদের রাজনীতি পচা কুকুরের রাজনীতি কোনো ব্যক্তিকে বলা হয়নি এবং প্রেক্ষিত ছিল বলার। অর্ণববাবু আসছে। দেবজিৎ বাবু এক মিনিট কিছুই ছিল, ঠিক আছে। ওনাদের যে প্রেক্ষিতটা যেটা ছিল, যেটা ওনারা বলেছেন আর কি, অর্ণববাবু নন, আরও উঁচু বাবুরা, বাবু বিবিরা যেসব বলেছেন যে পচা কুকুর বলেছেন মুখ্যমন্ত্রী। কাকে বলেছেন না? পচা কুকুর। তোমরা কি মনে করো আর ডেড বডি নিয়ে আমার বাড়ির সামনে আসছো? কত বড় সাহস! আমি যদি তোমার বাড়ির পাশে একটা পচা কুকুর ফেলে দিয়ে আসি, আমার মেশিনারি নেই? মেশিনারি তো মেশিনারি আছে, মেশিনারি পচা কুকুর ফেলবেন তো এইসব হবে টবে। তো আমার কথা হচ্ছে খুব সিম্পল, যে পচা কুকুরের মেশিনারি যদি পচা কুকুর ফেলতে চান তা ফেলতে পারেন। মুখ থেকেই তো যেভাবে পচা কুকুরের মেশিনারি যেভাবে বলছেন, তাতে তো চিন্তার ব্যাপার। দেখুন, ওরা বলছে যে আমরা নাকি লাশের রাজনীতি করতে এটা করতে গিয়েছিলাম, আমরা নাকি এই ধরনের কাজ আমরাই প্রথম আমদানি করলাম, এটা বহিরাগত সংস্কৃতি ইত্যাদি। 1993 সাল, সেই সময় আপনাদের মনে আছে ফেলানি বসাক আর দীপালি বসাক, তার মেয়ে দীপালি বসাক ছিলেন ডিপ অ্যান্ড ডাম, মুখ এবং বধির। একটা অ্যালিগেশন এরকম ছিল যে নদিয়ার শান্তিপুরে একজন, একটু বলতে দাও, একজন সৌভাগ্য বসাক বলে পাশের একজন সিপিএম কর্মী, সেই সিপিএম কর্মী তার সঙ্গে সহবাস করেন এবং তাকে রেপ করেন, তার জন্য তিনি সন্তান সম্ভাবনা হন এবং সেই জন্য ওখানকার যেরকম এখন পুলিশ যেরকম করে থাকে, সেই সময় সিপিএমের পুলিশ একটা এফআইআর অব্দি নিচ্ছিল না। মুখ্যমন্ত্রী বা জ্যোতিবাবুর ঘরের সামনে তৎকালীন, তখন পিভি নরসিংহ রাওয়ের উনি হচ্ছেন মিনিস্টার, তৎকালীন বিরোধী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মা আর মেয়েকে নিয়ে ধর্ণা দিতে গেলেন এবং তারপরে চুলের ঝুঁটি ধরে বার করে আনলেন। ঠিক সেই সময় মনীশ গুপ্ত, যিনি এখন মুখ্যমন্ত্রীর মানে এই চলতি মুখ্যমন্ত্রীর আবার সম্পদ গোছের, তিনি তখন হচ্ছেন চিফ হোম সেক্রেটারি, তিনি তখন সামনে দাঁড়িয়ে আছেন। তুষার তালুকদার আর অবনীমোহন জোয়ারদার, সিপিআর জয়েন্ট সিপি, তারাও তখন ওখানে দাঁড়িয়ে আছেন। তারাই, ওনার কথা অনুযায়ী তারাই নাকি টেনে বার করেছিলেন। তারা অবশ্য তৃণমূলের হয়ে ভোটে আবার দাঁড়িয়েছিলেন তারপরে, তৃণমূল মুখ্যমন্ত্রী তাদের টিকিট দিয়েছেন, অবশ্য উনি তো একাই লড়েন। তো যাই হোক না কেন, এই 1993 পর থেকে মুখ্যমন্ত্রীকে আর কোনোদিন দীপালি বা ফেলানির সঙ্গে আর কোথাও কোনো দেখা গেল না। দীপালি সাপের কামড়ে মরল 2009-তে এবং তার বাচ্চাটা যেটা সেপ্টেম্বরে হয়েছিল 2003-এর, তার সঙ্গে কোনো যোগাযোগ মানে কোনোভাবেই যোগাযোগ করতে দেওয়া হয়নি। সে এখন একটা আশ্রমে বড় হচ্ছে। আর ফেলানি বসাক তিনি এখনো পর্যন্ত ওই ইয়েতে শান্তিপুরে এখনো পর্যন্ত তাঁত বোনেন, রাজনীতির জন্য ব্যবহার করা হয়েছে একদম। আজ অব্দি তার সঙ্গে মুখ্যমন্ত্রী দেখা করেননি, আজ অব্দি মুখ্যমন্ত্রী তাকে শহীদের মর্যাদা দেননি, আজ অব্দি সব থেকে বড় কথা সৌভাগ্য বসাকের নামে এখনো পর্যন্ত এই মুখ্যমন্ত্রী মানে তৃণমূল দল ক্ষমতা আসার পরে, তৃণমূলের মুখ্যমন্ত্রী হওয়ার পরে যাদেরকে নিয়ে গেলেন চুলের ঝুঁটি ধরে জ্যোতিবাবুর সুইং ডোরের সামনে থেকে হিঁচড়ে নামানো হলো, কত নকশা হলো। আজকে বিজেপির যারা শহীদ হয়েছেন তারা এই মুখ্যমন্ত্রীর কাছেই, মানে তৎকালীন যিনি বিরোধী দলনেত্রী তার কাছে জবাব চাইতে গিয়েছিলেন। আমি আসছি আলোচনায়, তার আগে আমি একটা বক্তব্য শোনাতে চাইবো, একটা বক্তব্য শোনাতে চাইবো, যেহেতু প্রসঙ্গ তুললেন দেবজিৎ বাবুর লাশের রাজনীতি করার। কিছুদিন আগে 21 বিধানসভা নির্বাচনের আগে একটি বক্তব্য সামনে এসেছিল, যে আমরা ব্রেক করেছিলাম, সেই বক্তব্য একটু শোনাতে চাইবো। একটা ফোনের কনভারসেশন রয়েছে, কথোপকথন রয়েছে মুখ্যমন্ত্রীর সঙ্গে, শুনুন। পার্থ, হ্যাঁ দিদি, মাথা ঠান্ডা করে ভোটটা করো, তারপরে বিচার আমরা করবো। একদম আমি অ্যারেস্ট করাবো সব কটা সিআরপিএফকে। ডেড বডি গুলো এখন রেখে দাও, কালকে ডেড বডি গুলো দিয়ে র্যালি হবে। আজকে পরিবারগুলোকে বলবে কেউ ডেড বডি নেবে না। ঠিক ঠিক ঠিক, সব থাকবে এবং আজকে আগে ভোটটা করে নাও মাথা ঠান্ডা করে। একদম একদম দিদি, চালাকি হচ্ছে যাতে তুমি ভোটটা না করতে পারো, হেরে যাও। একদম একদম আছি ফিল্ডে, আমি পড়ে আছি। এরা কারা করেছে? সিআরপিএফ। সিআরপিএফ সিআরপিএফ
লোকগুলো কারা ওগুলো আমাদেরই লোক, আমাদেরই লোক। কাজ করো, পুরো এফআইআর করবে লয়ারকে দিয়ে, নিজের ইচ্ছে মতো করবে না। ওকে ওকে, এফআইআর বাড়ির লোক যেটা করবে আমি বলে দেবো আফটার ইলেকশন। ঠিক ঠিক। এখনই পুরো স্টেটমেন্ট নিতে গেলে করবে না, ভালো করে এফআইআর করতে হবে, লয়ারের সাথে কনসাল্ট করে, যাতে এগুলো ওদের কমান্ডার থেকে শুরু করে এসপি থেকে শুরু করে সবকটা পাচ্ছে, এসপি কেও পাঠাতে হবে, আইসি কেও পাঠাতে হবে। ঠিক ঠিক। এখন মাথা ঠান্ডা করে ভোট করে হবে, এজেন্টদের চেঞ্জ দাও, সব বুথে, তোরা নিশ্চিন্তে কাজ কর। সব বুথে এজেন্ট আছে, নেই দুটো বুথে। একবার করে যা গিয়ে বলে দেখো, আমি যাচ্ছি, সব জায়গায় যাচ্ছি। মানুষ চারিদিক দিয়ে বলি যে চিন্তা করার কোনো কারণে ভোটটা না দিতে পারেন যাতে, তার জন্য এরা এরকম করবে। ওরা এনপিআর করবে, ওরা ডিটেনশন ক্যাম্প করবে, তাই একদম একদম কোনো চিন্তা নেই। ঠিক আছে, আমি দেখে নিচ্ছি। অনিন্দ্যবাবু শুনলেন, বলুন। শুনলাম। লাশের রাজনীতি করার অভিযোগ করছেন বিজেপির বিরুদ্ধে, পচা কুকুর তারা। না, তাদের উদ্দেশ্য করে না বললেও এই প্রসঙ্গে বলেছেন মুখ্যমন্ত্রী। না বলি আপনাকে, এই যে অডিওটা আপনারা শোনালেন, এটা শীতলকুচি সেই অডিও, যে অডিওতে কেন্দ্রীয় বাহিনী নির্মমভাবে সাধারণ মানুষকে হত্যা করেছিলেন, এবং সেই সময় ভোটের দিন ছিল। এই ভোটের দিনের সেই অডিও, এর মধ্যে আমি তো কোনো অন্যায় কিছু দেখলাম না। একদম কিচ্ছু নেই। অর্ণববাবু যে বললেন এই মন্তব্যের একটা প্রেক্ষিত ছিল, স্ত্রী করে তুলসী পাতা, স্ত্রী করে তুলসী পাতা বাবা, থাকে তাই তো, মানে পচা মন্তব্যের প্রেক্ষিত ছিল। নয় না, আহা, আরে বাবা, ও দুধের, না ওটা তো দুধের গাইর ব্যাপার না কি, যেটা বিরোধীরা চেয়েছিল, যেটা বিরোধীরা যে কোনো পার্টি হতে পারে, বিরোধী যে কোনো, তারা চাইবে যে ভোটটাকে অশান্ত করে খোলা জলে মাছ ধরতে। মা বন্দ্যোপাধ্যায় ওটা বলেছিলেন, ভোটটা যেন সুষ্ঠুভাবে ভোটটা হয়। এর মধ্যে তো কোনো অন্যায় কিছু বলেছেন কি? উনি তো বলেছিলেন ভোটের পর যা হবে তোমরা আইনত ভাবে এফআইআর করবে। না তা বলেননি, এইগুলো বলবেন না, আরেকবার শোনাবো। বলেছে লাশগুলো রেখে দাও, নিয়ে ঘুরতে হবে, লাশগুলো রেখে দাও, নিয়ে ঘুরতে হবে। অনিন্দ্যবাবু আগে শুনুন, আরেকবার চালান তো, কি যেন আমারও ভুল হচ্ছে। অনিন্দ্যবাবু যে লাশগুলো দাঁড়ান, আরেকবার প্লিজ, পিসিআর প্লিজ আরেকবার চালানো হোক, শুনেনি, চলুক। পার্থ, হ্যাঁ দিদি, মাথা ঠান্ডা করে ভোটটা করো, তারপর এর বিচার আমরা করবো। একদম আমি অ্যারেস্ট করাবো সব কটা সিআরপিএফকে। ডেড বডি গুলো এখন রেখে দাও, কালকে ডেড বডি গুলো নিয়ে র্যালি হবে, আজকে পরিবারগুলোকে বলবে কেউ ডেড বডি নেবে না। ঠিক ঠিক ঠিক, সব থাকবে, এবং আজকে আগে ভোটটা করে নাও মাথা ঠান্ডা করে। একদম একদম দিদি। চালাকি হচ্ছে যাতে তুমি ভোটটা না করতে পারো। অনিন্দ্যবাবু শুনলেন, বলুন। হ্যাঁ আমি শুনলাম, আবার আপনাদের বলি, উনি কিন্তু ভোটটাকে বিঘ্নিত করতে চাননি। উনি বলেছে সুষ্ঠুভাবে ভোটটা করে দাও, তারপরে লাশ নিয়ে বেরোনো যাবে, ডেড বডি নিয়ে, কিন্তু তারপরে ডেড বডি গুলো নিয়ে বেরোনো যাবে, তাই তো করতে চাননি। যেটা তারপরে ডেড বডি নিয়ে বেরোনো হবে ভবানীপুরে, যেটা আমি দেখতে পাচ্ছি ভবানীপুরে যত ভোট এগিয়ে আসছে, তারপরে ডেড বডি নিয়ে বেরোনো করা হচ্ছে। বেশ, ভবানীপুরে শহীদ পরিবারের সদস্য বিশ্বজিৎ সরকার রয়েছেন আমার সঙ্গে। বিশ্বজিৎ বাবু, কোথাও কি আজকে যখন পথে নামলেন, আসছি, আজকে যখন পথে নামলেন আপনারা, আপনার ভাইকে আপনি হারিয়েছেন কিছুদিন আগে, আজকে ঠিক কি ভেবে পথে নামলেন আমাকে বলুন তো? ভবানীপুরের ভোট সামনে তার জন্য পথে নামলেন, নাকি কোথাও না কোথাও আবেগ কাজ করেছে? কেন পথে নামলেন, কেন বলুন? দেখুন, প্রথমত খেলা হবে স্লোগানটা আমরা বুঝতে পারিনি যে আমার ভাইয়ের রক্ত নিয়ে খেলা হবে। দিদি আমার ভাইয়ের রক্ত নিয়ে খেলবে, মায়ের কোলের ওপর রেখে মাথা থেতলে মাথার খুলি ফাটিয়ে আমার ভাইকে হত্যা করবে, এটাই হচ্ছে সেই খেলা হবে। সেই স্লোগানের মূল উদ্দেশ্য, মূল বক্তব্য, এবং খেলা হবে। খেলে দিল আমার ভাইকে মেরে, খুন করে। কে করলো? মমতা ব্যানার্জির নির্দেশে তার দলের নেতা, বাহুবলী নেতা পরেশ পাল, স্বপন সমাদ্দার এবং তার প্রশাসনে নারকেলডাঙ্গা থানা পুলিশ, ওসি নারকেলডাঙ্গা, রত্না সরকার মিলে খুন করা এবং সমস্ত কিছু লোপাট করা। এই যে পুরো ষড়যন্ত্রটা তৈরি করেছিল, এই ষড়যন্ত্রকারী তার বাড়ি কোথায়? ওই কালীঘাট ভবানীপুরে। তারপর কালকে আমার ভাইকে কুকুরের সঙ্গে, পচা কুকুর, আমার ভাই তো একজন পশুপ্রেমী,
অ্যানিমেল লাভার, ডগ লাভার, দেখেছেন নিশ্চয়ই ফেসবুকে, রাস্তা দিয়ে কুকুর তুলে এনে ঘর বাড়ি ভর্তি করে রেখেছে কুকুরে, সারাদিন কেটে যাচ্ছে আমাদের তাদের খাওয়া দাওয়া সেবা যত্ন করতে করতে। আমার ভাই সেই পচা কুকুর। হ্যাঁ ঠিকই, কুকুরকে আমরা শ্রদ্ধা করি, ভালোবাসি, অভিজিতের রেখে যাওয়া কুকুর, আমরা তাকে অসম্মান করব না। পচা কুকুর হলেও আমার ভাই তাকে যত্ন সহকারে তার সৎকারটা করত। তা বলে আমার ভাই বা সমস্ত শহীদ পরিবার পচা কুকুর? এইটা কি মুখ্যমন্ত্রী, মানে উনি কে? দিদি, আমার দিদি, আমার ভাইয়ের যার হাতে রক্ত লেগে রয়েছে উনি আমার দিদি না, উনি আমার মুখ্যমন্ত্রীও হতে চায় না। তা ভবানীপুরের আমরা ইলেকশনের জন্য যাইনি, আমরা গেছিলাম এই পচা কুকুরের প্রতিবাদ জানাতে ওনার বাড়ির সামনে। যদিও সামনে যে আমরা হাজরা মোড়ে গেছিলাম। এবং এই যে আপনারা বলছেন না যে বিজেপির হয়ে কোথা দিয়ে চলে এলো, দেখুন অভিজিৎ আমার ভাই, আমার মায়ের পেটের ভাই, কিন্তু বিজেপিরও তো ভাই, ও তো বিজেপি করতে করতেই মারা গেছিল। এ দিলীপ ঘোষ অভিজিতের দাদা, প্রিয়াঙ্কা দি ওকে রাখি পড়াতো, প্রিয়াঙ্কা দি ওর দিদি, তাহলে এরাও তো একটা সম্পর্কর। তা সেই আমরা যখন গেছি শহীদ পরিবার মিলে সেখানে, তারা তো এতদিন আমাদের পাশে দাঁড়িয়েছে, আমাদের এই যুদ্ধে তারা সামিল, তারা আমাদের কথা চিন্তা করে যেতে কোনো রকমে, যেহেতু রাজ্য প্রশাসন আপনারা দেখেছেন মারধর করে তুলে নিয়ে যায়, আমাদের প্রোটেকশনের জন্য তারাও গেছিল, তারা তো প্রথম থেকে আমাদের সামিল হয়ে রয়েছে আমাদের এই যুদ্ধে, তাই তারাও গেছিল। তার সঙ্গে এখানে ভবানীপুর আমি একে একবারও বলেছি যে প্রিয়াঙ্কা টেবরিওয়ালকে ভোট দিন, ওখানে আমার প্ল্যাকারের মধ্যে লেখা রয়েছে বিজেপিকে ভোট দিন, কখনোই না। আমরা তো ওখানে রাজনীতি করতে যাইনি। রাজনীতি করতে যাননি বলছেন বিশ্বজিৎ সরকার। আমি একবার করতে গেছি প্রতিবাদ, হ্যাঁ আমি আসছি আরো তথ্য দিই, দাঁড়ান আরো তথ্য আছে, আরো তথ্য আছে, আলোচনার সময় থাকবে। এই কুকুর বিতর্ক কি বাংলা রাজনীতিতে নতুন, নাকি এই বিতর্ক আগেও এসছে? আমি আসছি, আমি তো এই কথাটা তো আগেই বললাম, আমি আসছি যে ওনারা আমাদের আচ্ছা বলুন। দেখুন আমি কিন্তু আগেই বলেছি আমরা প্রতিবাদ করতে গেছি শহীদ পরিবাররা, ওনারা যেহেতু প্রথম থেকে আমাদের পাশে রয়েছে, আমাদের সমর্থন ওনারা জানে না। আরে বাবা, তৃণমূলের তরফ থেকে একজন ওদের বাড়িতে যায়নি, 135 দিন ধরে একটা কঙ্কাল ফেরত দিয়েছে, লজ্জা করছে না বলতে? জানেন কি পচা কুকুর, জানেন কি পচা মাংস আমার ভাই, ওটা আমার পচা কুকুর। এই তৃণমূল কন্টিনে নিয়ে না মহা মুশকিল, অরিজিনাল গায়ও না, জানেও না। আমি আসছি আলোচনায়। এই বিতর্ক বাংলা রাজনীতিতে নজর রাখবো একটি প্রতিবেদনে, আসছি একটি প্রতিবেদনে, একটি প্রতিবেদনে শতরূপ এবং সৌমদা অপেক্ষা করছেন, আসছি একটা প্রতিবেদন দেখাবো, আসছি। এই ফটোটা দেখো তো, 1 সেকেন্ড লাগবো, পচা কুকুর তোমার বাড়ির সামনে ফেলে আসবো, তুমি খেতে পাবে না 10 দিন বন্ধে। বিরোধীদের হাতে কি আবারও অস্ত্র তুলে দিলেন মমতা? এ প্রশ্নই ফের উঠে গিয়েছে রাজ্য রাজনীতিতে। এই প্রথম নয়, এর আগেও একাধিকবার মমতা বন্দ্যোপাধ্যায়ের করা একাধিক মন্তব্য নিয়ে সরব হয়েছেন বিরোধী দলের নেতারা। ভবানীপুরের ভোট উত্তাপ বর্তমানে তুঙ্গে, তার মধ্যে মমতার মন্তব্য কার্যত ঘি দিয়েছে আগুনে। রাতারাতি একাধিক নিহত বিজেপি কর্মীর পরিবারকে কলকাতায় এনে বিক্ষোভে সামিল হয় বিজেপি। মুখ্যমন্ত্রীর দিকে ধেয়ে আসে একের পর এক বাক্যবাণ। পচা কুকুরের থেকেও বেশি দুর্গন্ধ আপনার মুখনিসৃত পানি থেকে বাংলার মানুষ পাচ্ছেন। দিদিমণি, আপনার কাছে এই এজেন্সিটাই আছে, আপনি পচা কুকুর পাঠাবেন, মানুষকে খুন করাবেন, মহিলাদের বলাৎকার করাবেন। আরে দিদি, পচা কুকুর কাকে বলছেন? এই যে মহিলা পাশে দাঁড়িয়ে আছে, ওই যে মার ছেলেকে আপনি খুন করিয়ে দিলেন, যাই বাচ্চা মেয়ের বাবা নিয়ে নিলেন, এদের শরীর কি পচা কুকুর? রাজ্য রাজনীতিতে সারমেয়র তুলনায় প্রথম নয়, শাসক বা বিরোধী দল নেতাদের মুখে বারবার ফিরে এসেছে কুকুর প্রসঙ্গ। ডিএ প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ডিএ নিয়ে কেউ ঘেউ ঘেউ করবেন না। প্রসঙ্গ নারদ তদন্ত, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, রাজ্যপাল পাগলা কুকুরের মতো ঘুরে বেড়াচ্ছেন। প্রসঙ্গ এনআরসি, দিলীপ ঘোষ, এনআরসি বিরোধীদের কুকুরের মতো মারা হয়েছে। প্রসঙ্গ সিএ, সায়ন্তন বসু, সিএ বিরোধী বুদ্ধিজীবীরা মমতার কুকুর। কুকুর সংক্রান্ত রাজনৈতিক মন্তব্যের নজির বঙ্গ রাজনীতিতে নেহাত কম নয়। তবে এরই মধ্যে এক কুকুর বেশ বেগ দিয়েছিল মমতা সরকারকে। 2015 সালে মন্ত্রী নির্মল মাঝির বিরুদ্ধে অভিযোগ ওঠে এসএসকেএম হাসপাতালে তার এক পরিচিতের পোষা কুকুরের ডায়ালিসিস করানোর। সে নিয়ে জল ঘোলা কম হয়নি। বঙ্গ রাজনীতির ঘোলা জলে এবার নতুন সংযোজন মুখ্যমন্ত্রীর মন্তব্য। জানিয়ে বিতর্ক এখনই থামবে বলে মনে করছে না রাজনৈতিক মহল। রিপাবলিক বাংলা। এই বিতর্ক থামার নয়, বিতর্ক চলবে। আমি এ বিষয়ে শতরূপের কাছে আসবো। শতরূপ, এই বছরে আমরা দেখছি বারবার কুকুর থেকে শুরু করে নানান প্রসঙ্গ রাজনীতিতে চলে আসছে, যেটা একেবারে শোভনীয় নয় এবং কোথাও না কোথাও ভাষা দূষণের জন্ম দিচ্ছে।
দেখুন, আপনাদের মনে থাকবে এটা কোনো সিপিএমের বা অন্য কোনো ব্যাপার না। তৃণমূলের নেতা ছিলেন অজিত পাঁজা, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তৃণমূলকে প্রতিষ্ঠা করেছিলেন। অজিত পাঁজাও অনেক বছর আগে বলেছিলেন যে মমতার মাথা খারাপ, অবিলম্বে ওর মাথার চিকিৎসা দরকার। এটা আমাদের কথা না, অজিত পাঁজার কথা। তখন মমতা বন্দ্যোপাধ্যায় ভোটে হারতেন, তারপর অনেকগুলো বছর কেটে গেছে, অজিত পাঁজা আমাদের মধ্যে নেই। কিন্তু মাঝখানে মমতা বন্দ্যোপাধ্যায় পরপর ভোটে জিতেছেন, চূড়ান্তভাবে সাফল্য পেয়েছেন। না, আপনি জানেন এটা মীনাক্ষী, পৃথিবীর ইতিহাসে দেখা যায় যে কোনো মানুষ যদি বিরাট সাফল্য পান তাহলে হয় তিনি আরও দায়িত্বশীল হন, সাফল্য তাকে দায়িত্বশীল করে, অথবা আনন্দের ঠেলায় একেবারে পারভার্টেড পাগল হয়ে যান। আমাদের এটা ভাবতে খারাপ লাগছে, কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে দ্বিতীয় ঘটনাটা ঘটেছে। আই এম সরি টু সে। শুনুন, আজকে আপনি যে দলের কর্মীদেরকে বা যে ব্যক্তিকে, মানুষ সাহা, যাকে আপনি যার মৃতদেহকে পচা কুকুর বলেছেন, আমরা কমিউনিস্ট, আমরা আদর্শগতভাবে আমাদের জন্মদাগ নিয়ে আমরা বিজেপির বিরুদ্ধে, আরএসএসের বিরুদ্ধে। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো কোনোদিন বিজেপির সঙ্গে সরকার চালাইনি, তাই আমাদের কোনো রাজনৈতিক সখ্যতা নেই মানস সাহার সঙ্গে। কিন্তু আমি একটা কথা বলি এখানে মীনাক্ষী, মানস সাহা একটা সময়, উনি তৃণমূলে বিজেপিতে যোগ দেওয়ার আগে একটা সময় উনি তৃণমূলের পঞ্চায়েত সমিতির প্রধান ছিলেন। একটা মানুষ যতক্ষণ পর্যন্ত, এবং তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে দিদি বলতেন, নেত্রী বলতেন। একটা মানুষ যতক্ষণ পর্যন্ত আপনার দলে রয়েছে ততক্ষণ তিনি মানুষ। যেই সে অন্য দলে চলে গেল, তার মৃতদেহটা হচ্ছে কুকুরের মৃতদেহ। মুশকিল হচ্ছে, আপনি যে কথাটা বললেন না, কুকুর শব্দটাকে ব্যবহার করা রাজনীতিতে, এইভাবে যদি চলতে থাকে তাহলে মুশকিল হচ্ছে। মানস সাহা গতকাল মানুষ ছিলেন, আজকে কুকুর হয়ে গেলেন। বাবুল সুপ্রিয় আর গতকাল কুকুর ছিলেন, আজকে মানুষ হয়ে গেলেন। আর মুকুল রায় যে কবে কুকুর কবে মানুষ তা উনি নিজেও জানেন না। এইভাবে চলতে গেলে তো কোনো সুস্থ সমাজে আমরা বাস করতে পারবো না। তাই আমি একটা কথা বলি, দেখুন, এই যে রাজনৈতিক মানে শিষ্টাচার, সম্মান ইত্যাদির কথা, এবং আপনিও বামফ্রন্ট আমলের কিছু কথা উল্লেখ করলেন যে বামফ্রন্ট আমলেও বামপন্থী অনেক নেতারও কিছু মন্তব্য, হয়তো সেটা এই পর্যায়ে না হলেও কিছু মন্তব্য ডেফিনেটলি এরকম শোনা গেছিল যেগুলো কিনা মানে কন্ডেমেবল, যেগুলো কিনা প্রণিধানযোগ্য নয়। আপনি নিশ্চয়ই এটা অ্যাকসেপ্ট করবেন মীনাক্ষী, সেই সময় আমাদের পার্টির সর্বোচ্চ নেতৃত্বের পক্ষ থেকে বুদ্ধদেব ভট্টাচার্য নিজে, কি কোনো সময় জ্যোতি বসু, তারা এটাকে খালি যে কন্ডেম করেছিলেন তাই নয়, এটাকে নিন্দা করেছিলেন। মানে আমি বলছি ফর্মালি কন্ডেম করেছিলেন তাই নয়, রীতিমতো ধিক্কার জানিয়েছিলেন নিজের দলের নেতাদেরকে। তো আজকে ক্ষেত্রে আমরা দেখছি সর্বোচ্চ নেত্রী যিনি একটা দলের এবং এই রাজ্যের এই মুহূর্তে সর্বোচ্চ নেত্রী, তিনি এই কদাকার রাজনীতিকে নেতৃত্ব দিচ্ছেন। বা একটা যে কথা দেবজিৎ দাও বললো, বা আপনিও বলছিলেন যে বিরোধীদের দিকে, বা জয়প্রকাশ মজুমদার যখন বলছিলেন যে বিরোধী দলের প্রতি একটা শাসক দলের মনোভাব কী হবে। দেখুন, ভোটে যে জেতে সে মানুষ আর ভোটে যে হেরে যায় সে কুকুর, এইটা তো আমাদের গণতন্ত্রের আইডিয়া নয়। যে জেতে সেও মানুষ, যে হারে সেও মানুষ। একটা ভোটে এ জিতেছে, অন্য ভোটে অন্য কেউ জিতবে, এটাকে গণতন্ত্র বলে। আমি এ প্রসঙ্গে আমি জাস্ট একটা কথা বলে শেষ করছি। বামফ্রন্ট সরকারের আমলে আপনি জানেন ৭৭-এর আগে আমাদের অন্যতম স্লোগান ছিল যে ক্ষমতায় আসলে আমরা রাজনৈতিক বন্দিমুক্তি করব, এবং গোটা ভারতবর্ষে রাজনৈতিক বন্দিমুক্তির ক্ষেত্রে বামফ্রন্ট একটা মাইলফলক স্থাপন করেছিল। রাজনৈতিক বন্দিমুক্তি মানে কি ছিল? সিপিএম নেতাকে খুন করার অপরাধে জেল খাটছে যে নকশাল কর্মী, সিপিআইএম সরকারে এসে সেই নকশাল কর্মীকে জেল থেকে মুক্তি দিল। এইটা ছিল বিরোধী রাজনীতির প্রতি আমাদের বামপন্থীদের, বামফ্রন্ট সরকারের দৃষ্টিভঙ্গি। আর আজকের দৃষ্টিভঙ্গি আজকে সরকারের, আমি ভোটে জিতেছি তাই আমি একা মানুষ, তোমরা জিতেছ, তোমরা কুকুর তো বটেই, তোমাদের মৃতদেহ পচা কুকুরের মৃতদেহ। আমি জানি না এটাকে কিভাবে কেউ সমর্থন করেন। আমাদের অনেকে, আমি দেখুন, এরপর কেউ হয়তো বলবেন যে এটা এসব বলো না তৃণমূলের বিরুদ্ধে, তাহলে বিজেপির সুবিধা হয়ে যাবে। মুশকিলটা হচ্ছে, কয়েক বছর আগে আপনার মনে আছে নরেন্দ্র মোদীকে একটা ইন্টারভিউতে প্রশ্ন করা হয়েছিল যে গুজরাট দাঙ্গার কথা ভাবলে এত মানুষ মারা গেছিল, আপনার দুঃখ হয় না? উত্তরে মোদী বলেছিলেন যে হ্যাঁ, সে তো একটা কুকুরের রাস্তায় মরে গেলে দুঃখ হয় তার জন্য। তখন কিন্তু আমরা সবাই এটাকে নিন্দা করেছিলাম, এবং সোকল আজকে তৃণমূলপন্থী বুদ্ধিজীবী যারা, কিছু মানুষ যারা নিজেদেরকে সুশীল সমাজ ইত্যাদি বলে লেসার ইভিল তত্ত্ব দাঁড় করিয়ে তৃণমূলকে সমর্থন করেন, সেই মানুষেরাও কিন্তু সেদিন মোদীর কথা নিন্দা করেছিলেন, এবং রাইটলি করেছিলেন, কারেক্টলি করেছিলেন। তো নরেন্দ্র মোদী যখন গুজরাট ভিক্টিমদেরকে বলছেন যে কুকুরের সাথে তুলনা করছেন, সেটাকে আমি যে কন্ডেম করব, আর মানস সাহার মৃতদেহ যদি এই কথা বলা হয় আমি সেটাকে সমর্থন করবো, তাহলে আমি অনিন্দ্যবাবু কি বলবেন? প্রথমত কথা বলি, বামফ্রন্ট থেকে যিনি কথা বলছিলেন আমি অবাক হয়ে তার কথাগুলো শুনছিলাম। তাকে কয়েকটি প্রশ্ন জিজ্ঞেস করি। আইএসএফ কি সেকুলার নয়? আজকে কি বলবেন? নাম্বার 1, সেকুলার। কংগ্রেসকে সারা জীবন গালাগাল করে এখন কংগ্রেসের হাত মিলিয়েছে, আবার কংগ্রেসকে ছেড়ে দিয়ে গালাগাল করছে। নাম্বার 3, একটা বিখ্যাত উক্তি আছে জ্যোতি বসুর, এরকম তো কতই হয়, মনে পড়ে আপনাদের? আপনি হয়তো তখন খুব ছোট ছিলেন, হয়তো তখন করতে না। শুনে রাখুন, পানতলায় হয়েছিল অনিতা দেওয়ানের কেসে আমাদের তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু এই কথা বলেছিলেন, এরকম ঘটনা তো কতই হয়। আচ্ছা, এই কথা বলেছেন। দ্বিতীয় কথা বলবেন না দয়া করে, কারণ 34 আপনি আমাকে প্রশ্ন বলেন, এবার আমি বলবো না কি করে, বলুন না। আচ্ছা, আপনি আচ্ছা প্রশ্ন করেছেন তো শুনুন, শুনতে চায় না।
প্রশ্ন শুনুন, আরে ফুল তৃণমূল নেতারা প্রশ্ন করে উত্তর শুনি, আপনি তো হাফ তৃণমূল, আপনি শুনুন। শুনে নিন। আরে শুনেছি, এবার আপনি শুনুন। কংগ্রেসকে গালাগাল করলে প্রথম কথা হচ্ছে হাত মিলিয়ে এখন কংগ্রেসকে ভালো আচ্ছা শুনুন এবার আপনাদের এইসব কথা। দ্বিতীয় উনি প্রশ্ন করেছেন, এবার থামান। মমতা বন্দ্যোপাধ্যায় একবারে কোন মৃতদেহের সঙ্গে কুকুরের তুলনা করেনি। মমতা বন্দ্যোপাধ্যায় বেড়াল বলেছে, এখন সেটাকে বাদ করে নিয়েছেন আপনারা। রবীন্দ্রনাথ ঠাকুরের একটা লাইনটা পড়েছেন আপনি, কবিতা পড়েন? পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুরের একটা লাইন আছে, বাবু যত বলে পারিষদ দলে বলে তার শতগুণে, বাবুর থেকে বাবুর পারিষদরা বেশি চেঁচায়। শুনুন, আমি আপনার প্রশ্নের উত্তরগুলো দিচ্ছি। এক, আপনি আইএসএফ কে নিয়ে জিজ্ঞেস করলেন আইএসএফ সেকুলার নাকি কমিউনাল। আমার এক কথায় উত্তর, আরে লোকটা কি মাথায় গন্ডগোল আছে? না কোনো ব্যক্তিগত আক্রমণ নয় সদর। আরে এটা থামান, সদর প্লিজ। আসছি অনিন্দ, আসছি অনিন্দ, আসছি সদর, আসছি সদর, আসছি অনিন্দ, আসছি। একটু অন্যটা যেন আমার কানে না আসুন, থামান। বলুন, আপনি বলুন। সেটা হচ্ছে প্রথম কথা, ওনার এক এক করে উত্তর দিই। প্রথম কথা, আইএসএফ সেকুলার না কমিউনাল, আমি বলছি সেকুলার। দ্বিতীয় কথা, কংগ্রেসকে আমরা নিন্দা করেছি, হ্যাঁ করেছি, কিন্তু কোনোদিন তার জন্য কুকুর ছাগল বেড়াল ইত্যাদি বলিনি। এবং 3 নম্বর কথা, অনিতা দেওয়ান বামতলায়, অনিতা দেওয়ানকে আপনার বলা হয়ে গেছে শতরূপের উত্তর নেব, আপনার বলা হয়ে গেছে শতরূপের উত্তর নেব। শতরূপ প্লিজ, শতরূপ। 3 নম্বর কথা হচ্ছে অনিতা দেওয়ানের কথা যেটা বললেন বামতলায়, শুনুন, বামতলায় যারা ধর্ষণ করেছিল তারা প্রত্যেকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয়েছে। আর পার্ক স্ট্রিটে যে কাদের খান ধর্ষণ করেছিল, সেই ধর্ষককে পালাতে সাহায্য করেছিল যে নুসরাত জাহান, সেই নুসরাত জাহান পরবর্তীকালে তৃণমূলের এমপি হয়েছে। কোথায় তখন নুসরাত জাহান? আমরা অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি। আমি সৌম্যতার সঙ্গে সৌম্যতার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছিল। সৌম্যতাকে নেব, তার আগে আমি অধীর রঞ্জন চৌধুরীর একটা বক্তব্য শোনাতে চাইবো। আজকে কি বলেছেন অধীর রঞ্জন চৌধুরী? আসছি সদরূপ। অধীর রঞ্জন চৌধুরীর বক্তব্য আপনি জিজ্ঞেস করবেন, নুসরাত জাহানকে বলবে আপনাকে। মমতা ব্যানার্জির এখন বিগার উঠেছে, ও প্রধানমন্ত্রী না হয়ে ছাড়বে না, ওকে করুক আর না করুক। কিন্তু তার এই সমস্ত রাজনৈতিক পাগলামি দেখে নিশ্চয়ই তাকে বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ, এই ভারতবর্ষের মানুষ নতুন বাংলার জোকার হিসাবে উপাধি দেবে। বাংলার নতুন জোকারের নাম শ্রীমতী মমতা ব্যানার্জি। সৌম্যতার কাছে যাব। সৌম্যতা যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার দরুন এতক্ষণ যেতে পারিনি, আসবো অবশ্যই, আসছি সৌম্যতার কাছে। সৌম্যতা, অধীর রঞ্জন চৌধুরী বক্তব্য রাখলেন, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বক্তব্য রাখলেন, প্রার্থী আপনারা দিচ্ছেন না, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আপনারা বক্তব্য রাখছেন। আবার মুখ্যমন্ত্রী উল্টো মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিমো হিসেবে যে বক্তব্য রাখছেন তাতে বলা হচ্ছে যে বিজেপি বা কেন্দ্র ইডি বা সিবিআই এর ক্ষেত্রে কংগ্রেসের ওপর তলায় ধরছেন না। ঠিক কি ইকুয়েশন বোঝা যাচ্ছে না? না, প্রথম কথা হচ্ছে যে আপনারা, আমি যখন বক্তব্য রাখবো আমি কারোর সময় কথা বলিনি, আমি কেউ যেন আমাকে প্রশ্নও না করে, পরে কথা বলবেন। বেশ, আমি আপনাকে পুরো 1 মিনিট সময় দিলাম, বলুন। 2 নম্বর কথা হচ্ছে যে এই রাজনৈতিক বিতর্কের মধ্যে কতগুলো ডাইমেনশন উঠে আসলো। মানে বুধবার দিন আপনি আমার মাথায় ইট মেরেছেন বলে শনিবার দিন আপনার মাথায় ইট মারবো, এটা জাস্টিফাইড। মানে এই যে মানে অমুক সালে অমুকে অমুক বলেছিল বলে আজকে আপনাকে তাই বলে জাস্টিফাই করতে হবে। আমার দুঃখ লাগছে, বেদনা লাগছে, বাংলার রাজনীতিতে আমি একজন বাংলার রাজনীতির একজন ছাত্র, আর এখানে যারা বসে ডিবেট করছে সবাই হচ্ছে অল্প বয়সী ছেলে। আগামী প্রজন্ম আমাদের দিকে তাকিয়ে দেখছে যে ডিবেট করার সময় আমরা কিভাবে আমার দলকে জাস্টিফাই করতে গিয়ে তার ভুলগুলো কখনো স্বীকার করছি না। অদ্ভুত ব্যাপার। বাংলার মুখ্যমন্ত্রী কি প্রশাসনিক প্রধান? তিনি কি কোনো দলের নেত্রী শুধু? তিনি কি এই কথা বলতে পারেন? এই বাংলায় আমরা অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব দেখেছি। এই বাংলায় আমরা বিজেপির তাবর নেতাকে দেখেছি, সিপিএমের তাবর নেতাকে। বিজেপি আমাদের চরম বিরোধী, সিপিএমের আমাদের চরম বিরোধিতা ছিল, লড়াই হয়েছে, ঝগড়া হয়েছে, কিন্তু মারা যাওয়ার পরে শহীদের লাশকে এই ধরনের কথা বলা যায়? আমার সময় শেষ হয়ে যাচ্ছে, আমার ডিবেটের সময় শেষ হয়ে যাচ্ছে। আমি দেবজিৎ বাবুকে 30 সেকেন্ড সময় দিচ্ছি, বলুন। 30 সেকেন্ড সময়। এতক্ষণ ধরে যে কুকুর টুকুর বলি হয়েছিল, সেইটার জন্য আমি একবার শুধু আমাদের বিশ্বজিৎ বাবুকে অনুরোধ করব তার ভাইয়ের মঠ থেকে বার করার পরের ছবিটা দেখাতে। মুখ্যমন্ত্রী ঠিক বলেছেন
আমাদের বিজেপির সমর্থক সদস্যরা সবাই কুকুর। আমি ছবিটা একবার একটু জুম করার জন্য একটু বলবো। না না একদম মুখ্যমন্ত্রী একবারও না না বলেনি কেউ কুকুর। না না বলতে দিন না, বলতে দিন না। উনি একবারের জন্য বলেননি, উনি কি বলেছেন জগৎ শুনেছেন, আপনাকে জাস্টিফাই করতে হবে না। ছবিটা একবার দেখান, ছবি দেখাতে চাইছেন ছবিটা একবার দেখান। আমি আসছি আপনি হাসছেন, আপনার মুখে হাসি আসছে ভাই। বিশ্বজিৎ বাবুর ফ্রেমটা কাটা হোক। বিশ্বজিৎ বাবু কিছু দেখাতে চাইছেন। বিশ্বজিৎ বাবু আমি একবার শুধু ছবিটা দেখাতে চাই। বিশ্বজিৎ বাবুর ছবিটা একবার একটু দেখান। অভিজিতের যেদিন খুন হয় এবং তারপরে আমি যেদিন ওর বাড়িতে গিয়েছিলাম, ওর মা সেদিন ফিট ছিলেন। 136 দিন পরে এই দেহ আপনাদের কোন নেত্রী যাননি, বাংলার মেয়ে যায়নি, বাংলার মেয়ে কিসের ছবি, বাংলার মেয়ে এই বাড়িতে যায়নি, বাংলার ছেলের বাড়িতে। এটা আমার ভাইয়ের দেহ না, দাদা বলছে ঠিক, এটা দেহ না, এটা একটা পচা মাংস ডেলার কঙ্কাল। দেখুন আর আমরা দেখাতে পারবো না এই ধরনের ছবি। টুকরো আমরা জুড়ে ওখানে মাথাটা তৈরি করেছি, নিয়ে একটা কাপড়ের পোটলাই করে নিয়ে যাচ্ছিলাম, তাতে যাতে ওনার দিদির ওই পচা মাংসের গন্ধ বলছিল না, কুকুরের গন্ধ, তা এই পচা গন্ধটা যাতে না যায় বারবার আমাদের আটকাচ্ছিল, ওই রাস্তা দিয়ে যেতে দিচ্ছিল না। একজন বিরোধী দলের কর্মীকে তিনি জীবিত হন মৃত হন, কোন বিরোধী দলের কর্মীকে উনি কুকুর বলেছেন, তাতে আপনারা এত অবাক হচ্ছেন কেন? পশ্চিমবাংলার লাখখানেক সরকারি কর্মচারী, সরকারি এবং আধা সরকারি কর্মচারী, এই মুখ্যমন্ত্রী তাদেরকে কুকুর বলেছিলেন, দিয়ে চেয়েছিলেন, কোনো দয়ার দান চাননি, দিয়ে আমি উত্তর দেব অর্ণবাবুর কাছে। 30 সেকেন্ড সময় দেব, আমার ডিবেট শেষ করার সময় হয়েছে। অর্ণবাবু 30 সেকেন্ড সময় বলুন। ভাইপো ছাড়া সবাই কুকুর, খালি উনি আর ভাইপো মানুষ। বলুন। হ্যাঁ আমি একটু না, ওদের বাড়ির কুকুরও মানুষ। অর্ণবাবুর উত্তর আমাকে নিতে হবে প্লিজ। বলুন বলুন বলুন। হ্যাঁ আচ্ছা, এই যে বামফ্রন্ট সরকারের আমলে বন্দিমুক্তি করে দেওয়া হয়েছিল, এই সমস্ত কথাগুলো যে বলা হচ্ছে, আমি শুধু দুটো তথ্য দিই। একটা হচ্ছে 1969 সালে যখন নকশালবাড়ি আন্দোলন হচ্ছে, আরে ওরা তো খারাপ ছিল, সেই জন্যই তো সবাই মিলে ভোট দিয়ে আপনাদের আনা হয়েছিল। ওরা তো খারাপ, সেই জন্যই তো ভোট দিয়েছিল। অভিযোগ চলছে, কিন্তু রাজনীতিকে সরিয়ে ভাষা দূষণের বিষয়ে বলার জায়গা নেই, তৈরি হলো না গোটা ডিবেটে। সকলকে ধন্যবাদ জানাচ্ছি জবাব চাই বাংলা ডিবেটে যারা যোগ দিয়েছিলেন। একটা ছোট বিরতি নিচ্ছি, বিরতির পর আবারও ফিরবো ব্রেকিং সেগমেন্ট নিয়ে, সঙ্গে থাকুন। ফিরলাম বিরতির পর জবাব চাই বাংলার ব্রেকিং সেগমেন্টে। এবং এই মুহূর্তে সবথেকে বড় ব্রেকিং যেটি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় কি বক্তব্য রাখলেন তিনি বললেন বিশ্বকে পথ দেখাবে ভারত। আর কি বললেন তিনি শোনাতে চাইবো আপনাদের। मैं नोबेल पुरस्कार विजेता गुरुदेव रविंद्रनाथ टैगोर जी के शब्दों के साथ अपनी बात समाप्त कर रहा हूं। शुभो कर्मपोथे, शुभो कर्मपोथे, धोरो निर्भयोगान, সব দুর্বল সন্ন্যাস होक अवसान, अर्थात अपने शुभ कर्म पथ पर निर्भीक होकर आगे बढ़ो, सभी दुर्बलताएं और शंकाएं समाप्त हो। ये संदेश आज के संदर्भ में संयुक्त राष्ट्र के लिए जितना प्रासंगिक है, उतना ही हर जिम्मेदार देश के लिए भी उतना ही प्रासंगिक है। मुझे विश्वास है हम सबका प्रयास विश्व में शांति और सौहार्द बढ़ाएगा, विश्व को स्वस्थ, सुरक्षित और समृद्ध बनाएगा। इन्हीं शुभकामनाओं के साथ बहुत बहुत धन्यवाद। नमस्कार। सेवा परमो धर्मः, सेवा परमो धर्म को जीने वाला भारत सीमित संसाधनों के बावजूद भी वैक्सीनेशन डेवलपमेंट और मैन्युफैक्चरिंग में जी जान से जुटा है। मैं यूएनजीए को ये जानकारी देना चाहता हूं,
कि भारत ने दुनिया की पहली डीएनए वैक्सीन विकसित कर ली है, जिसे 12 साल की आयु से ज्यादा के सभी लोगों को लगाया जा सकता है। एक और mRNA वैक्सीन अपने डेवलपमेंट के आखिरी चरण में है। भारत के वैज्ञानिक कोरोना की एक नेजल वैक्सीन के निर्माण में भी जुटे हैं। मानवता के प्रति अपने दायित्व को समझते हुए भारत ने एक बार फिर दुनिया के जरूरतमंदों को वैक्सीन देनी शुरू कर दी है। मैं आज दुनिया भर के वैक्सीन मैन्युफैक्चरर्स को भी आमंत्रित करता हूं, कम मेक वैक्सीन इन इंडिया। जो देश आतंकवाद का पॉलिटिकल टूल के रूप में इस्तेमाल कर रहे हैं, उन्हें ये समझना होगा कि आतंकवाद उनके लिए भी उतना ही बड़ा खतरा है। ये सुनिश्चित किया जाना बहुत जरूरी है कि अफगानिस्तान की धरती का इस्तेमाल आतंकवाद फैलाने और आतंकी हमलों के लिए न हो। हमें इस बात के लिए भी सतर्क रहना होगा कि वहां की नाजुक स्थितियों का कोई देश अपने स्वार्थ के लिए एक टूल की तरह इस्तेमाल करने की कोशिश न करें। इस समय अफगानिस्तान की जनता को, वहां की महिलाओं और बच्चों को, वहां की माइनॉरिटीज को मदद की जरूरत है और इसमें हमें अपना दायित्व निभाना ही होगा। জলবায়ু পরিবর্তন থেকে কোভিড প্রসঙ্গ থেকে সন্ত্রাসবাদ প্রসঙ্গ, আফগানিস্তান প্রসঙ্গ সমস্তই উঠে এসেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আজকের এই বক্তব্যে। নজর রাখবো আমাদের ব্রেকিং সেগমেন্টের দ্বিতীয় ব্রেকিং এর দিকে। যে খবর আসছে দুর্গাপুর থেকে, দুর্গাপুর মহকুমা হাসপাতালে যা খবর পাওয়া যাচ্ছে, জ্বরে আক্রান্ত ছিল শিশুরা, তাদের শরীরে মিলেছে কোভিডের উপসর্গ। দুর্গাপুরের শিশুদের শরীরে মিলল কোভিডের উপসর্গ। স্বাভাবিকভাবেই চিন্তা বাড়াচ্ছে এই মুহূর্তে চিকিৎসক মহলে। আমরা বিস্তারিত জানবো, সরাসরি চলে যাব নিউজ রুমে। রয়েছেন আমার সহকর্মী পৌলমী আমার সঙ্গে। পৌলমী, কি আপডেট? একেবারে মীনাক্ষী, যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, বিশেষজ্ঞরা বারে বারে ইঙ্গিত দিয়েছিল যে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়তে চলেছে এবং সেক্ষেত্রে শিশুরা বেশি করে আক্রান্ত হতে পারে। এবং যে ইঙ্গিত পাওয়া গিয়েছিল সেই অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে দুর্গাপুরে যে কয়েকজন শিশু ভর্তি হয়েছিল, 51 জন শিশু চিকিৎসাধীন ছিল, তাদের মধ্যে 3 জনের কোভিডের উপসর্গ পাওয়া গিয়েছে। আবার অন্যদিকে উত্তরবঙ্গে এখনো পর্যন্ত 4 জনের শরীরে কোভিডের উপসর্গ। সব মিলিয়ে এখনো পর্যন্ত গোটা রাজ্য জুড়ে 7 জন কোভিডে আক্রান্ত বলেই জানা যাচ্ছে। তবে সব থেকে বড় বিষয়, দুর্গাপুরে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি যে সেখানে চিকিৎসকদের বিরুদ্ধে একটা গাফিলতির অভিযোগ উঠে আসছে এবং একই সঙ্গে যে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয়েছিল শিশুদের, আচমকাই দুর্গাপুর হাসপাতাল থেকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়, কিন্তু যে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হচ্ছিল সেই অ্যাম্বুলেন্সে ছিল না অক্সিজেন মাস্ক এবং ফ্লোমিটার ছিল না। যেভাবে দুধের শিশুগুলোকে এইভাবে নিয়ে যাওয়া হচ্ছিল তাতে প্রশ্ন তুলেছে পরিবারের সদস্যরা এবং পরিবারের লোকজনদের এতটাই দাবি যে চিকিৎসকরা কেন এতটাই উদাসীন, হাসপাতাল কর্তৃপক্ষ কেন এত উদাসীন, এই সমস্ত বিষয়কে নিয়ে তারা বিক্ষোভ দেখাতে শুরু করে। পরে পুলিশ প্রশাসন এবং স্থানীয় কাউন্সিলর এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। একদিকে যেমন দক্ষিণবঙ্গ, আবার অন্যদিকে উত্তরবঙ্গ, শিশুদের জ্বরের সংক্রমণ, একদিকে আবার কোভিডের উপসর্গ, সামগ্রিক যে পরিস্থিতি তৈরি হচ্ছে তাতে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হচ্ছে মীনাক্ষী, তা বলার অপেক্ষা থাকছে না।
একেবারে এই উদ্বেগ তো বাড়ছেই এই মুহূর্তে, এবং পুজোর আগে এই উদ্বেগ অনেকটাই কিন্তু চিন্তায় ফেলছে চিকিৎসক মহলকে। অসংখ্য ধন্যবাদ পৌলমী আমার সঙ্গে থাকার জন্য। নজর রাখবো জবাব চাই বাংলার ব্রেকিং সেগমেন্টের তৃতীয় ব্রেকিং এর দিকে। যে খবর আমাদের কাছে এসে পৌঁছচ্ছে, গুলাব ধেয়ে আসছে, এবং সেই গুলাব পশ্চিমবঙ্গে কতটা প্রভাব ফেলতে পারে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা বলা হচ্ছে। কবে থেকে সেই বৃষ্টি হতে পারে, কি আপডেট রয়েছে, সরাসরি চলে যাব নিউজ রুমে। আমার সহকর্মী বিশাখা এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে বিস্তারিত জানাতে। বিশাখা। মিনাকি, প্রথমেই যেটা বলতে হয় যে এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে যে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে উপকূলবর্তী এলাকাগুলিতে বা জেলাগুলিতে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে, এবং সেটা সর্বোচ্চ যে গতিবেগ হতে পারে তা হলো 70 কিলোমিটার। একদিকে যখন এই ঘূর্ণিঝড়ের আশঙ্কা করা হচ্ছে, যদিও সেক্ষেত্রে একটা ভালো বা স্বস্তির খবর বলা যেতে পারে যে সেটা ওড়িশা উপকূলের দিকে যাচ্ছে, সেই দিকটা যদি একটু হয়তো একটু লেসার যে বলতে পারো যে একটু কম জায়গাটা থাকছে যে আশঙ্কার, কিন্তু তা সত্ত্বেও যে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে। সেই জন্য বিশেষ করে উপকূলবর্তী এলাকাতে সেই সমস্ত জেলাগুলিতে যথেষ্ট তৎপর রয়েছে প্রশাসন, এবং তাদের তরফ থেকে ইতিমধ্যেই কোস্ট গার্ডকে ইতিমধ্যেই তাদের তরফ থেকে একটি হেল্পলাইন নাম্বার ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে। হেল্পলাইন নাম্বার ইতিমধ্যেই জানানো হয়েছে যে কি হেল্পলাইন নাম্বার। অন্যদিকে ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম বা বিপর্যয় মোকাবিলা বাহিনী তাদেরকেও তৈরি থাকতে বলা হয়েছে, এবং সেই সঙ্গে উপকূলরক্ষী বাহিনী তাদেরকেও বিশেষ টিমে ভাগ করে তাদেরকেও মোতায়েন করার কথা ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে। এবং নবান্ন সূত্রে যেটা জানানো হয়েছে যে আগামী 5ই অক্টোবর পর্যন্ত মিনাকি সমস্ত সরকারি কর্মীদের তাদের কিন্তু ছুটি বাতিল করা হয়েছে এই আশু দুর্যোগকে সামনে রেখে, যাতে কোনো রকমভাবে কোনো জায়গা থেকে কোনো খামতি না থেকে যায়। সেই জন্যই এই উদ্যোগ প্রশাসনের তরফ থেকে এমনটাই জানানো হয়েছে। মিনাক্ষী, ধন্যবাদ বিশাখা। বিশাখা আমাদের সঙ্গে ছিলেন, গুলাবের যে আপডেট তা তুলে ধরলেন আমাদের কাছে, এবং পশ্চিমবঙ্গে তার কি প্রভাব পড়তে পারে, কবে ভারী বৃষ্টি হতে পারে, সে সমস্ত বিষয় বিশাখা আমাদের সামনে তুলে ধরলেন। জবাব চাই বাংলার ব্রেকিং সেগমেন্ট এখানেই শেষ। জবাব চাই বাংলা থেকে বিদায় নিচ্ছি। এরপর দেখুন 294 দেশের 1 নম্বর হিট নিউজ শো বিশাখার সঙ্গে। নজর থাক রিপাবলিক বাংলায়। নমস্কার।